পূর্বাচলে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা জয় পুতুল সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। হাইকোর্টের আদেশ বহাল থাকার আশা আইনজীবীদের। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দিনের সংলাপে ঐক্যমত্য কমিশন, উচ্চকক্ষ গঠন, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি সহ ৭ বিষয়ে হবে আলোচনা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে মার্চ ফর জাস্টিস নিয়ে মাঠে নামে ছাত্র জনতা, ভেস্তে যায় সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন দমনের চেষ্টা। ৯ দফায় উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসীর। একটু বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি, বছর পেরোলেও মেরামত হয়নি ফেনীর মুছাপুর রেগুলেটর। ভাঙা অংশ দিয়ে ঢুকছে পানি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। পূর্বাচলে প্লট দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্য সহ ২৩ জনকে আসামি করা হয়। আসামিদের বিভিন্ন সময়ে আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা উপস্থিত হননি। ফলে অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম শুরু করা হলো। আগামী ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে শুনানি চলে। এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। গত বছরের ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা ১১:৩০টার পর কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই আলোচনা শুরু হয়। আজ রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব সহ ৭টি বিষয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয়ের মধ্যে আরও রয়েছে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। কমিশনের প্রত্যাশা, যেভাবেই হোক অমীমাংসিত প্রস্তাবগুলো আজই নিষ্পত্তি করা যাবে। যথারীতি বৈঠকে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে। সনদের পটভূমি ইত্যাদি বিষয়ে একটি ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছিল। তার ভিত্তিতে তার ব্যাপারে আপনারা পরিবর্তন, সংশোধন, সংযোজন সেগুলো নিয়ে আমরা কাজ করছি, যাতে করে আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। সনদের দুটো দিক মূলত, একটা হচ্ছে যে এর পটভূমি সহ কি বিষয়ে আমরা একমত হয়েছি সেটি। ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী স্তানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, ঐক্যমত্য কমিশনের ২৩তম দিনের আলোচনা শুরু হওয়ার কথা, শেষ দিনের আলোচনা শুরু হওয়ার কথা সকাল 10:30, তবে সেটি শুরু করতে গিয়ে কমিশন সকাল 11:30টার বেশি পরে গিয়ে শুরু করেছে এবং এখন আলোচনা চলছে। অমীমাংসিত যে 7টা বিষয় নির্ধারিত করেছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং আজই শেষ করতে চায় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ। এবং প্রায় 2 মাসের মতো এই দ্বিতীয় ধাপের সংলাপে তারা 23টি দিন আলোচনা করেছেন এবং 23টি
5টি দিনে এখনও পর্যন্ত 13টি বিষয়ে একমত হতে পেরেছে এবং তার মধ্যে 3টিতে নোট অফ ডিসেন্ট আছে এবং আজকে যে অমীমাংসিত বিষয়গুলো আছে ঐক্যমত্য কমিশন বলছে যে সেগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও এবং যেভাবেই হোক তারা এটি শেষ করতে চায় এবং তারপরে এইটির চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে। আগামীকালকে শুক্রবার এবং শনিবার এই 2 দিনে তারা চূড়ান্ত একটি খসড়া তৈরি করতে চায় এবং তারপর সেটি রাজনৈতিক দলের কাছে পাঠাতে চায়। তারা বলছে যে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতেই এই চূড়ান্ত খসড়া তৈরি করা হবে এবং সেখানে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সে বিষয়ে নিশ্চিত করার জন্যই তাদের কাছে আবার পাঠানো হবে। তবে সে বিষয় নিয়ে আবার নতুন করে আলোচনা হবে কিনা সে বিষয়টি নিশ্চিত করেনি এবং কমিশন আরেকটি বিষয়ে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরুতেই কথা বলেছে যে বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটি রাজনৈতিক দলগুলোই ঠিক করবে, তবে সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশন অনুঘটকের ভূমিকা পালন করতে পারে এবং সেক্ষেত্রেও হয়তো আলোচনার একটা সুযোগ রাখা হতে পারে যে বাস্তবায়নের প্রক্রিয়া কি হতে পারে। গতকালকেই জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা এই জাতীয় সনদের একটি আইনি ভিত্তি চাইছে এবং অন্যদিকে বিএনপি তারা বলছে যে তারা যে প্রাথমিক খসড়াটি পেয়েছে দ্বিতীয় ধাপের সেই খসড়ায় যে অঙ্গীকারনামা আছে সেই অঙ্গীকারনামায় বলা আছে যে 2 বছরের মধ্যে আগামী সংসদে যারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা এটিকে বাস্তবায়ন করবেন। সেদিকেই থাকছে বিএনপি। তবে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে এটি আসলে সনদ বাস্তবায়ন কি স্বাক্ষরের আগে সেটিকে নিশ্চিত করা হবে নাকি স্বাক্ষরের পরে গিয়ে সেই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। তবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সবাই উন্মুখ যে আসলে এই সনদটি একটি জাতীয় সনদ এবং ঐতিহাসিক দলিল, সেই ঐতিহাসিক দলিলটি কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সেটি নিশ্চিত করা। এবং এখনও পর্যন্ত গতকালকে নারীর প্রতিনিধিত্বর বিষয়ে একটি চূড়ান্তভাবে এসেছে যে 100টি আসনে নারীর প্রতিনিধিত্ব করার ব্যাপারে তারা একমত হয়েছেন, কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু এখনও দ্বিধাবিভক্ত অবস্থার মধ্যে আছে। তো এরকম বেশ কয়েকটা অমীমাংসিত বিষয় রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এরকম গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। দেশ গড়তে জুলাই পদযাত্রার জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছে এনসিপি। বুধবার রাতে ঢাকায় ফিরে এই কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জেলায় জেলায় মাসব্যাপী এই কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, যেসব জেলায় পদযাত্রা হয়নি 5 আগস্টের পর সেসব জেলায় কর্মসূচি পালন করা হবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়ে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে সবাইকে আহ্বান জানান নাহিদ ইসলাম। বিভিন্ন জেলায় জনস্রোত নেমে এসেছিল জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দদের কথা শোনার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। 3রা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং আমরা বলেছি 3রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। দাবিতে শাহবাগে অবরোধ করেছে জুলাই যোদ্ধারা এবং আমরা সকাল থেকে দেখেছি যেটা সকাল 11টায় ঠিক তারা রাস্তায় নামে এবং শাহবাগের যে মোড় সেটি আসলে অবরোধ করে এবং আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি তারা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এখানে জুলাইয়ের যে যোদ্ধারা রয়েছেন অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সেই ছাত্র জনতা তারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, সেই সঙ্গে যে জুলাইয়ে আহত হয়েছে সেই আহতরা রয়েছে এবং শহীদ হয়েছে যারা তাদের পরিবারের সদস্যরাও রয়েছে। তারা আসলে যেটি বলছে যে জুলাই সনদ দেওয়ার যে তাদের দাবি, যে তাদের সেই জুলাই সনদ অতি সত্বর এবং দিতে হবে বলেই তারা বলছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যে জুলাইয়ের যে স্লোগানগুলো নিয়ে তারা আসলে উত্তাল করেছিল রাজপথ, সেই স্লোগানগুলো আসলে তারা দিচ্ছে এবং এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে
যে যেহেতু শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে, সেক্ষেত্রে শাহবাগের যেই আশেপাশের যে সংযোগ সড়কগুলো আছে সেগুলোতে আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং যেই যানগুলো ছিল সেগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা আসলে যেটি দেখেছি এখানে যেহেতু শাহবাগের বিভিন্ন বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রয়েছে, বারডেম হাসপাতাল রয়েছে, সেক্ষেত্রে এই পথে রোগীদের একটা যাতায়াত থাকে এবং ঢাকা মেডিকেল যাওয়ার পথ রয়েছে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরপর দেখছি কিছু অ্যাম্বুলেন্স আসছে, যদিও সেই অ্যাম্বুলেন্সগুলোকে যে জুলাই যোদ্ধারা আছে তারা আসলে সাইড করে দিচ্ছে এবং সেগুলো যাতায়াতের ব্যবস্থা তারা করে দিচ্ছে। এবং যে জুলাই সনদ আসলে তৈরির কথা তারা বলছে এবং আজকে আমরা জানি যে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেই বৈঠকে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে যে জুলাই সনদ সেটি আসলে চূড়ান্ত করতে চেয়েছে এবং যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও কিন্তু যেই ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনের বৈঠক কিন্তু চলছে। এবং জুলাই আন্দোলনের যেই জুলাই সনদের খসড়া সেটি নিয়েও কিন্তু আপত্তির কথা জানিয়েছে। আমরা ইতিমধ্যেই আসলে দেখেছি জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারা আসলে যেটি বলছে এবং তাদের আপত্তির জায়গাটা যেখানে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের যে 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো সেগুলো আসলে তারা বাস্তবায়ন করার যেই আপত্তি সেটি আসলে জানিয়েছে। এবং তারা বলছে যে এই রাজনৈতিক দলগুলো বলছে তা না হলে পুরো সংস্কার প্রক্রিয়া কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে বলেই তারা আশঙ্কা করছে এবং তারা যেটি বলছে এই না হলে কিন্তু এই সংস্কার কোনো কাজে আসবে না। এবং সবশেষ যদি জানাতে চাই, এখন পর্যন্ত জুলাই যোদ্ধারা শাহবাগ অবরোধ করে রেখেছেন। তো পরবর্তীতে আমরা অবশ্যই সেই আপডেট জানাবো। এখনকার মতো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। সময় সংবাদে আরও থাকছে। আমি চাইলেও এটা ঢেকে রাখতে পারি না। রাস্তাঘাটে চিমনি চালাই, আমি জেনে যাই তো অনেকাই। যেখানে রান্না সেখানেই গোসল। রাজধানীতে যত্রতত্র গড়ে ওঠা হোটেলে নোংরা পরিবেশেই তৈরি হয় খাবার। অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণে বাড়ে মৃত্যু ঝুঁকি, বলছেন চিকিৎসক। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসীর। একটু বৃষ্টিতেই সড়কে জমেছে পানি। এই মুহূর্তে আগ্রাবাদে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামে যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে সাধারণত জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা এই মুহূর্তে যেখানে আছি আগ্রাবাদ, সেই আগ্রাবাদে কিন্তু আবার দেখা যায় যে বৃষ্টি কম হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেহেতু এটা অফিস পাড়া। দেখা যায় যারা সকাল থেকে অফিসে আসছেন তাদের কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে আগ্রাবাদ হোটেল থেকে যে জাতিতত্ত্ব জাদুঘর আছে এই মোড়টাতেই পানির প্রবণতা আমরা বেশি দেখি। এবং আগ্রাবাদের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার জন্য কিন্তু বিশেষ করে সিডিএ, সিটি কর্পোরেশন সহ যেসব সেবা সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও যে জলাবদ্ধতা থেকে মুক্তি কিন্তু এই যে বিশেষ করে আগ্রাবাদ এলাকার মানুষ তারা পাচ্ছে না। এর বাইরে আমরা যে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, বিশেষ করে হালিশহর, মুরাদপুর, কাতালগঞ্জ, সেখানে হচ্ছে যে ভারী বর্ষণ হলে অনেকটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার বৃষ্টি যেহেতু আজকে থেমে থেমে হচ্ছে, সেসব এলাকায় অল্প কিছু পানি উঠলেও সেগুলো নেমে গিয়েছে। কিন্তু আগ্রাবাদের এই এলাকাটায় বিশেষ করে এই দুটি মোড়ে কিন্তু জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটা কিন্তু কমছেই না। এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে যে নালা নর্দমা সেগুলো যে পরিষ্কার করা কিংবা সেখানে ময়লা ফেলে রাখা এবং জোয়ারের পানি, এই কারণে কিন্তু এখানকার যে জলাবদ্ধতার দুর্ভোগ সেটা কিন্তু কমছে না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে জলাবদ্ধতার সমস্যা তার সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। খাবারের নামে কি খাচ্ছি আমরা? যা খাচ্ছি তা কতটা স্বাস্থ্যসম্মত? রাজধানীতে যত্রতত্র গড়ে ওঠা হোটেলগুলোর অবস্থা বেহাল। কোথাও না ঢেকেই খাবার রাখা হচ্ছে শুধু ক্রেতাদের আকৃষ্ট করতে, কোথাও আবার রান্নাঘরেই নেই খাবার রাখার কোনো পরিবেশ। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর খাবার গ্রহণে আছে মৃত্যু ঝুঁকিও। আমার করা একটি রিপোর্ট।
22 এপ্রিল 2025 রাজধানীর হাতিরপুল বাজারের কয়েকটি রেস্তোরাঁয় সময় সংবাদ। দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশে কিভাবে রাখা হয়েছে প্রতিটি খাবার। রান্নাঘরের অবস্থা আরও বেহাল। অপরিচ্ছন্নতার পাশাপাশি যেখানে রান্না সেখানেই চলছে গোসল সহ যাবতীয় কাজ। চোখের সামনে প্রমাণ মিললেও ব্যবসায়ীরা দিলেন নানা অজুহাত। এই যে খাবারগুলো খোলা টোলা রাখা। খোলা রাখি না, আমি ভাত খেতে গেছি তো এই জন্য। এই জায়গায় কি মানুষ গোসল টোসল করে? না, অনেক সময় ওই যে বাবুর্চির লোকজনে হয়তো দেখা গেছে যে বেশি গরম লাগলে হয়তো নামাজ পড়তে যায়, নামাজ পড়ে এই জন্য এইখানে থাকে না। অন্যদিকে বেশ কয়েকটি হোটেল মালিকরা সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে শুরু করেন ময়লা ঢাকনা দিয়ে খাবার ঢেকে রাখার প্রতিযোগিতা। এটা ডাকছিলাম, জিনিসটা উঠলা খারাপ দেখা যায়, এবার অভিযোগ মেনে নিয়ে ব্যবসায়ীরা আশ্বাস দিলেন পরিবর্তনের। যে হোটেলগুলোতে খাবারের মান নিয়ে আমাদের সন্দেহ ছিল সেগুলোতে আবারও এসেছি আমরা। দেখব এ কদিনে কি পরিবর্তন এসেছে। তবে এবারও সেই আগের চিত্রই, পরিবর্তন হয়নি কিছুই। নোংরা পরিবেশে চলছে খাবার তৈরি থেকে পরিবেশন। আমি চাইলেও এটা ঢেকে রাখতে পারি না। আমি না, আপনি 10টা দোকান দেখেন, এই লাইনে যে কয়টা দোকান আছে প্রতিটা দোকানের একই অবস্থা দেখবেন। এবার রাজধানীর আরও কয়েকটি রেস্তোরাঁয় সময় সংবাদ। প্রথমে রান্নাঘরে ঢুকতে দিতেই বাধা। বলা হলো রান্নাঘর অনেক দূরে। তবে জেরার মুখে কতক্ষণ পরই বেরিয়ে এলো থুলের বেড়াল। প্রথমে মিথ্যে বললেও রান্নাঘরের সন্ধান মিলল একই ভবনের 3য় তলায়। গিয়ে দেখা গেল অস্বাস্থ্যকর পরিবেশ আর দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার প্রমাণ। সবই যেন দেখেও না দেখার অভিনয়। কি মিথ্যা বলছেন প্রথমে আমাদেরকে? না, মিথ্যা না, মালিকের অনুমতি ছাড়া তো বলা যায় না, এই জন্য আমি ফোনটা দিয়ে শিওর হয়েছিলাম। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে হোটেল ব্যবসায়ীদের দেয়া হবে অনলাইন প্রশিক্ষণ। বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পেলে সচেতন হবেন তারা। অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম রেডি করার চেষ্টা করতেছি, ট্রেনিংটা একদম ফ্রি হয়ে যাবে। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ঝুঁকি বাড়ায় পাকস্থলীর নানা ধরনের রোগের, আছে মৃত্যু ঝুঁকিও। দীর্ঘমেয়াদী যদি আমি বারবার বিষাক্ত পদার্থ যদি আমি বডিতে নিই, সেটা আমাকে হার্ট থেকে শুরু করে কিডনি সবটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। একবার কিন্তু ক্যান্সার হয়ে মানুষ কিন্তু মারা যায়। নিরুপায় হলেও হোটেল রেস্তোরাঁর মান যাচাই করে খাবার খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। খাবার তালিকা অবশ্যই। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে আলাদা 2 সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় বুধবার রাতে তেঁতুলিয়ার সুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে 7 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় ভজনপুরে তাদের আটক করে বিজিবি। এদিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে পুশিন করা 10 জনকে আটক করেন নীলফামারী বিজিবি সদস্যরা। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQER এর সূচক অনুযায়ী আজকের বাংলাদেশের বাতাসের মান। আজ ঢাকা বিভাগে বায়ুর মান 83, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 63, এটা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 95। রাজশাহী বিভাগে বায়ুর মান 86, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 79। সিলেট বিভাগে বায়ুর মান 79, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 72। খুলনা বিভাগে বায়ুর মান 75, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 71, এটা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 77। রংপুর বিভাগে বায়ুর মান 69, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 66, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রাম 63, সবচেয়ে খারাপ রাজশাহী 86। অবরুদ্ধ গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা থামছেই না। গেল একদিনে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও 80 জনের, যাদের মধ্যে 71 জনই গিয়েছিলেন ত্রাণ সংগ্রহে। অপুষ্টিজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলেই গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার এমন পরিস্থিতিতে কানাডা সহ 15টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে।
জাতিসংঘ সদর দফতরে এক সম্মেলনের পর ফ্রান্স জানায়, দুই রাষ্ট্র সমাধান এবং গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে এমন উদ্যোগ প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলে নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্বাচলে প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দিনের সংলাপে ঐক্যমত্য কমিশন, উচ্চকক্ষ গঠন, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি সহ 7 বিষয়ে হবে আলোচনা। এবং জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের অবস্থান, বিক্ষোভ কর্মসূচির কারণে বন্ধ যানবাহন চলাচল, বিভিন্ন এলাকায় যানজট। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।